নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন বৃষ রাশি লগ্নের জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। বেশ কয়েকদিন ধরে আপনি লক্ষ্য করছেন যে আপনার জীবনে একটা চাপ তৈরি হয়েছে। এক তো পুজোতে যেমন পরিকল্পনা ছিল সেটা অনেকাংশেই ভেস্তে গেছে, কোনো ভ্রমণ পরিকল্পনা ভেঙে গেছে। সার্বিকভাবে যদি দেখতে যাই তাহলে এবারের পুজোটা জলে জলেই কেটে গেছে। তারপরে আবার নিজের মনের মতো কিছু না হওয়া, বৃষরাশির মনে এই একটা ভাবনা অবশ্যই আসছিল, যেন ভাগ্য যেন কোনোভাবেই আপনাকে সমর্থন করছে না। শক্তি বৃদ্ধি পাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। পুজোর আগে শারীরিক সমস্যা থাকলেও পুজোর পর থেকে বা পুজোর সময় থেকে শরীরে শক্তি বৃদ্ধি পেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র শক্তি বৃদ্ধিতেই কি হবে যদি মনের মধ্যে শান্তি না থাকে? শক্তির আগে মানসিক তৃপ্তিটাই তো আসল। সেটা কিন্তু এই পুজোর সময় বৃষ রাশির খুব একটা চোখে পড়েনি। অযাচিত খরচ, কিন্তু প্রয়োজনীয় কিছু কিনতে না পারার যে যন্ত্রণা, তা যেন ক্রমশ বৃষ রাশির জাতক জাতিকাদের মনকে দুর্বল করে রেখেছিল। পরিস্থিতি এমন ছিল যে নিজেকে কোনো দিক থেকে যেন ভালো বোধ হচ্ছিল না। উৎসবমুখর পরিবেশ, কিন্তু সব উৎসব যেন অন্যের জন্য মনে হচ্ছিল। কখনো এই ভাবনাও কি এসেছে যে এই পুজো আমার জন্য নয়? যাই হোক, এই পুজো যেমন কাটুক, আগামী পুজোতে এবার আরও গভীর পরিকল্পনা করার চেষ্টা করুন। আর বিশেষ করে সেই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে না আসা পর্যন্ত কাউকে বলবেন না, কারণ আপনার কাছাকাছি এমন কিছু স্বার্থপর মানুষ রয়েছেন যারা আপনার কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ভেস্তে দেয়। কে যে আপনার আপন আর কে যে আপনার পর, তাই সবচেয়ে গভীর প্রশ্ন হয়ে দাঁড়ায়। কখনো কখনো নিজেকে বড্ড একা বোধ হয়। কোথাও যেন মনে হয় আপনার কথা, আপনার যে ভাবনা, তার প্রতি যে সমর্থন পাওয়ার কথা, সেই সমর্থন যেন আপনি পাচ্ছেন না। যাই হোক, এই সমস্ত খারাপ যোগগুলি এবার কাটছে। সাময়িকভাবে যা আপনাকে দুর্বল করেছিল সেগুলি আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই সময়ে রাহু কেতুর যে অবস্থান, যে দৃষ্টি, যে প্রভাব রয়েছে, তা আপনার মনের মধ্যে বিভিন্ন আকাঙ্ক্ষার জন্ম সময়ে সময়ে দিয়ে চলেছে, কিন্তু সেগুলি পূরণ না হওয়ার যে যন্ত্রণা, সেই কারণেই মূলত এমনটা হচ্ছিল। আর এদিক থেকে তো পুজো আলো রোশনায় চারিদিক ভরে গেছে, উৎসব মুখর একটা পরিবেশ। সেই সময় আকাঙ্ক্ষা, আশা এবং সেগুলি পূরণ না হওয়া, এটা কিন্তু আরও একটা বিশেষ যন্ত্রণা তৈরি করে। আর অন্যদিকে কর্ম এবং ভাগ্যের অধিপতি শনিদেব এমন অবস্থানে রয়েছেন যে আপনাকে বাস্তবিকভাবে মানুষের মধ্যে পরিচিতি দিচ্ছেন এবং আপনাকে ক্রমশ জ্ঞানী করে তুলছেন। কিভাবে আপনাকে জীবনযাপন করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়, তা কিন্তু শিখিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। কিন্তু ওই যে সত্যটা তেতো হয়, তাই কখনো কখনো সেই শিখতে শিখতে আপনার সেই সমস্ত শিক্ষাকে কখনো কখনো তেতো মনে হচ্ছে। আপনার বিরক্তি বারবার মনের মধ্যে ভেসে উঠছে এবং আপনার যে পরিস্থিতি সেটাকে একটু অন্যরকম করে দিচ্ছে। কিন্তু একটা মহা পরিবর্তন সকলের জীবনেই আসতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে যাচ্ছেন আগামী 18 অক্টোবর 2025 শনিবার রাত্রি 9:39। যদিও এই গোচর হতে হতে 19 তারিখ পর্যন্ত লেগে যাবে, যেহেতু এটি একটি অতিচারী গোচর, তবে এটা কিন্তু একটা চূড়ান্ত গোচর নয়। যে গোচরটা মহাগোচর বলে থাকি আমরা, প্রতি 1 বছর অন্তর হয়, সেটা কিন্তু একদম নয়। সাময়িক কারণে দেবগুরু বৃহস্পতি 1-1.5 মাস মতন কর্কট রাশিতে আসছেন, কিন্তু তিনি আবার মিথুন রাশিতে ফিরে যাবেন আগামী 5 ডিসেম্বর। আর সেটা হবে দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থা। তারপরে দেবগুরু বৃহস্পতি যখন মহাগোচর করবেন, তখন ব্যাপারটা আলাদা হবে। সেটা কিন্তু আলাদা একটি পর্বে আমরা আলোচনা করব। কিন্তু আমাদের আজকের পর্বে যে বর্তমান সময়, বর্তমান বিষয়, সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করছি। কিন্তু এখানেই শেষ নয়, দাঁড়িয়ে যান। আরও কিছু গ্রহ এবং গ্রহের নক্ষত্র পরিবর্তন রয়েছে, আর এগুলোই হচ্ছে মানব জীবনের আসল পরিবর্তন। যে জ্বালাতন আপনি এতদিন ধরে পাচ্ছিলেন, সেই জ্বালাতন থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় হচ্ছে এই যে নক্ষত্র গোচরগুলি। সেই নক্ষত্র গোচর হচ্ছে এবং সেগুলি কিন্তু আগামী দিনে আপনাকে সব ক্ষেত্রে সাহায্য করবে, সমর্থন দেবে বলেই কিন্তু বোঝা যাচ্ছে। এটা আপনি নিজের মনের মধ্যে গেঁথে রাখতে পারেন। দেখুন, এই পরিস্থিতি যা চলছে, এখন অনেক কিছু আশা বাকি। আপনি আসলে এখন যে দৃষ্টিকোণ থেকে সমস্ত কিছু দেখছেন, সেটা আপনি হয়তো বুঝতে পারছেন যে একটা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন যখন পরিবর্তন চোখে পড়ছে না কোনো রকম। কিন্তু এমন একটা সময় আসছে যখন আপনি দেখতে পাবেন জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটছে।
অবশ্যই পরিবর্তন তো ঘটছে, কিন্তু আপনার চোখে পড়ছে না এখন, কারণ এখানে ছায়া গ্রহের একটা সংমিশ্রণ রয়েছে সেই পরিবর্তনগুলির মধ্যে। কারণ পরিবর্তন এলেও সেই পরিবর্তনের যে গন্ধ, নতুনত্ব, সেই বিষয়টাই কিন্তু লোপ পাচ্ছে, সেই কারণে আপনি কিন্তু সেই জিনিসগুলি বুঝে উঠতে পারছেন না। ঠিক আছে, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রথম থেকেই বলেছি, আজও বলছি, এটা ভয় পাওয়ার কোনো বিষয় নয়। নিজের জীবনের প্রতি বলুন, কোনো পরিস্থিতির প্রতি বলুন, কোনো রকম ভয় পাওয়ার কিন্তু বিষয় নেই। সময়ের কাজই হলো পরিবর্তন আনা, আর সময় যখন বদলায় তখন কিছু না কিছু দিয়ে যায়, কিছু না কিছু নিয়ে যায়। আপনি একজন ভাগ্যবান, কারণ সময় আপনাকে পাওয়ার অধিকার দিয়েছে, আর ভাগ্যবান আপনি এই কারণেও, কারণ সময় আপনাকে নেওয়ার অধিকারও দিয়েছে। এটাই হচ্ছে সময়ের চক্র, অর্থাৎ কালচক্র। আশা করি আপনি বুঝেছেন। সবার প্রথম আমরা আপনাকে জানাবো যে এই অক্টোবর মাসের যে রাশিফল, তা কোনো সাধারণ রাশিফল হবে না। 5টি গ্রহের এমন অবস্থান, এমন অর্থপূর্ণ গোচর হতে চলেছে যে আপনার জীবনকে কিন্তু এক নতুন পরিচয়ের দিকে উন্মোচিত করতে চলেছে। কি হবে, কোন কারণে হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনি জানতে পারবেন ঠিকই। তবে এই ভিডিওটি কিন্তু আপনাকে পুরোটা দেখতে হবে। অবশ্যই ভিডিওটি আপনার রাশি লগ্ন নির্বিশেষেই হবে, অর্থাৎ আপনি বৃষ রাশি লগ্ন যাই হয়ে থাকেন না কেন, আপনি এই ভিডিওটির সঙ্গে এগিয়ে যেতে পারেন। যাদের রাশি জানা নেই তারা লগ্ন অনুযায়ী দেখবেন, যাদের লগ্ন জানা নেই তারা রাশি অনুযায়ী দেখবেন। তার বাইরে গোচর কিন্তু একই রয়েছে। আপনার প্রথম বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কর্মক্ষেত্র, অর্থাৎ আপনার যে চাকরি বা ব্যবসার অবস্থা সেটা নিয়ে। বৃষ রাশি লগ্নে জাতক জাতিকারা কিন্তু এই মাসের শুরুতেই, অর্থাৎ গত 3রা অক্টোবরের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রে যিনি অধিপতি শনিদেব, দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থানরত শনিদেব এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে যাচ্ছেন। এতে কি হবে না, আপনার জীবনে নতুন চাকরি এবং ব্যবসার যে যোগ সেটা কিন্তু সৃষ্টি হতে শুরু করবে। যদি ছিল না তাহলে সেই যোগ কিন্তু শুরু হবে আপনার জীবনে। এটা কিন্তু বলা যায় লিখে রাখার মতো। দেবগুরু বৃহস্পতির যে কোনো রকম মুভমেন্ট কিন্তু অনেক কার্যকর হয়। হতে পারে সেটা নক্ষত্র গোচর, হতে পারে তার ঘরে অন্য গ্রহের প্রবেশ, বা যে কোনো রকম কোনো কিছু যা দেবগুরু সম্পর্কিত তা কিন্তু হয়ই হয়। যখন আপনার কর্মক্ষেত্রের অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির সান্নিধ্যে যান, তখন কিন্তু আপনি খুব শান্ত এবং বুদ্ধিদীপ্ত উপায়ে কিভাবে নিজের কাজ সম্পন্ন করতে হয় সেই গুণটি কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে বিকশিত হতে শুরু করে। তাছাড়াও বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেব দেবগুরু বৃহস্পতি নক্ষত্রের প্রবেশ, তার মানে হচ্ছে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার থেকে সমর্থন পাবেন, পদোন্নতি হবে, এবং যারা বহু বছর ধরে কর্মহীন অবস্থায় বাড়িতে বসে আছেন তাদের জন্যও কিন্তু নতুন চাকরি এবং ব্যবসার সুযোগ তৈরি হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মঙ্গল এই সময় আপনার 6ষ্ঠ ঘরে অবস্থান করছেন, যার কারণে সেখানে মঙ্গলের একটা কারকত্ব তৈরি হচ্ছে, যার মানে হচ্ছে এই মাসে কিন্তু প্রবল একটা ইনক্রিমেন্ট সহ চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্তমানে আপনি যে চাকরিটি করছেন সেখানে যা মাইনে বা যা পারিশ্রমিক আপনি পাচ্ছেন, আপনি যদি এই সময় চাকরি পরিবর্তনের কথা চিন্তা করেন তাহলে হয়তো আপনি সেখানে আরও একটু বেটার ইনক্রিমেন্ট আপনার হতে পারে। সেটা কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে এবং সব কিছু বুঝে শুনে কিন্তু চলতে হবে। আরও একটা দিক রয়েছে, আপনার দ্বাদশ ঘরের যিনি অধিপতি দ্বাদশ ঘরকেই দেখছেন, ফলে আপনার কর্মক্ষেত্রে যে বাধা বা ভুল জায়গায় কোনো ট্রান্সফার বা বদলি আপনার হয়েছিল, তাহলে এই মাসে কিন্তু সেই সম্পর্কিত সহায়তাও কিন্তু দেখা যাচ্ছে, সেই জিনিসগুলিও কিন্তু ঠিক হয়ে যাওয়ার পথে। আগামী 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন, কারণ দেবগুরু বৃহস্পতি এই সময় অতিচারী গতিতে চলছেন, ফলে 18ই অক্টোবর উচ্চ স্থানে চলে যাবেন। কর্কট রাশিতে তিনি উচ্চ অবস্থানে যান, আর যখনই তিনি উচ্চ রাশি হয়ে যাবেন তখনই কিন্তু সরকারি কাজের সুফল পাওয়া শুরু হবে। যে কোনো রকম সরকারি প্রকল্প যদি আপনার কোনো আটকে ছিল বা সরকারি কোনো কাগজপত্রের কোনো রকম নিড আছে আপনার, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা প্রবল সহযোগিতা পাওয়ার কিন্তু যোগ তৈরি হচ্ছে। ভাই বোন এবং আত্মীয়দের সঙ্গে মিলিতভাবে কোনো কাজ যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রেও সহযোগিতা আসতে দেখা যায়। আর আপনার যে ঊর্ধ্বতনরা আছেন তাদের সহযোগিতা পাওয়া যাবে, সেটা আগেই বলেছি। আর যারা বিদেশি রপ্তানি আমদানির ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু প্রবল ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এখানে একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে আপনার যে রাশি অধিপতি গুরুশ্রেষ্ঠ শুক্র, তিনি কিন্তু আগামী 9ই অক্টোবর থেকে নিচ রাশি হয়ে যাবেন। তার মানে হচ্ছে যদি আপনি কোনো ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন, চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে যদি সেটা সরকারি চাকরির ক্ষেত্র হয়, তবে একটু বেশি পরিশ্রম কিন্তু করতে হবে। অতিরিক্ত ভালো এবং লোভনীয় চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু বেশি খাটুনি আপনার হতে পারে। তবে
একবার যদি আপনি সেই পরিশ্রম করে ফেলেন তাহলে কিন্তু সেই জিনিসটিকেও কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন। কারণ আপনার অধিপতি গুরুশ্রেষ্ঠ শুক্র কখনোই চাইবেন না যে আপনি বারবার বাধার সম্মুখীন হন। তো মানুষের জীবনে বারবার বাধা আসে না, কিছু কিছু সময় কিছু কিছু যোগের কারণে বাধা মানুষের জীবনে আসতে থাকে। এটা সাধারণ, সকলের ক্ষেত্রে আপনি দেখবেন কখনো না কখনো সেই বাধা সব দূরে সরে যায় এবং আস্তে আস্তে কিন্তু তারা নিজের ছন্দে ফিরে যেতে সক্ষম হন, নিজের জায়গা তৈরি করে নিতে কিন্তু সক্ষম হয়ে যান। তবে কারোর ক্ষেত্রে যদি কোনো রকম সাফল্য নাও আসে তাহলে একটাই কথা বলবো, ভয় পাবেন না, আশাহত হবেন না, একটু বেশি চেষ্টা করতে হবে, এইটুকুই। কারণ ফেল মানে কিন্তু আপনি থেমে গেলেন না। FAIL তার যে পুরো কথা সেটা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু সব থেকে ভ্যালুয়েবল একটা কথা। যারা একবার মাথায় বসিয়ে নিয়েছে তারা কিন্তু জীবনে অনেক সাকসেস পেয়েছে। অর্থাৎ আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে জীবনে ফেলিওর বলে কিছু হয় না, আবার চেষ্টা করবেন, সাফল্য কিন্তু আসবেই আসবে। আরও একটা বিশেষ কথা হচ্ছে, যারা ব্যবসা বা চাকরিতে রয়েছেন তারা কোনো রকম গোপন তথ্য কারোর সামনে প্রকাশ করবেন না, কিংবা সন্তানের প্রতি অতিরিক্ত আসক্তি দেখিয়ে বড় কোনো বিনিয়োগ করবেন না। সেক্ষেত্রে কিন্তু একটা লোকসান আপনি দেখতে পেতে পারেন। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যেটা সবাই আপনাকে বলবে না কিন্তু আমরা বলবো, কারণ আমরা সত্যটাকে তুলে ধরতে ভালোবাসি। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মাসে যদি কেউ বিদেশ যাত্রার পরিকল্পনা করছিলেন, একদম সরাসরি বলছি, কোনো বাড়তি কথা নয়, দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে যখনই শনিদেবের প্রবেশ ঘটেছে তখনই দেবগুরু যে পরিবর্তন এবং শনিদেবের ওপর যে দেবগুরুর দৃষ্টি, এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। গত 3রা অক্টোবরের পর থেকে কিন্তু আপনার বিদেশ যাত্রা আটকানোর ক্ষমতা কারণ নেই, কোনো শক্তি নেই যে এই জগতে আপনাকে থামিয়ে দিতে পারে। ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড, যেভাবেই কোনো সমস্যা যদি আপনার ছিল যার ফলে আপনার বিদেশ যাওয়া আটকে যাচ্ছিল, তাহলে সেইগুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার পথে রয়েছে। তবে ভেতরের কথা হচ্ছে, যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো একটি ব্যক্তি আপনাকে বলেন যে আমি আপনাকে সমস্ত ব্যবস্থা করিয়ে দেব, একটু অপেক্ষা করে যান, একটু দাঁড়িয়ে যান, একটু চুপচাপ থাকুন, এই সব বিষয়ে কিন্তু আমল দেওয়ার একদম দরকার নেই, কান দেওয়ার একদম দরকার নেই। তাহলে কিন্তু এটা আটকে যেতে পারে। কারোর ওপর ভরসা করবেন না, নিজে নিজে চেষ্টা করুন। একটা জিনিস মাথায় রাখবেন যে বৃষ রাশিকে কেউ উপকার করতে এলেও কখনো কখনো এমনও হয় সেই ব্যক্তি পিছিয়ে যান কোনো একটি কারণে, আর সেই ফলটা ভোগ করতে হয় সেই বৃষ রাশি জাতক জাতিকাকে। অর্থাৎ কোনো রকম কারোর ওপর কোনো ভরসা নয়, নিজের থেকে চেষ্টা করুন, পরনির্ভরশীলতাকে ত্যাগ করুন, কারোর কাঁধে হাত রেখে চলা থেকে বিরত থাকুন, নিজের মেরুদণ্ড সোজা করেই কিন্তু নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। নিজের বন্ধু আপনি নিজেই, এটুকু কিন্তু আপনি খেয়াল রাখবেন। যদি এই মুহূর্তে আপনি দেখছেন যে বিদেশ যাত্রার জন্য সমস্ত কিছু আপনার সম্পূর্ণ হয়ে গেছে, সমস্ত কাগজপত্র ঠিক হয়ে গেছে, কিন্তু আর্থিক দিক থেকে একটু দুর্বলতা আপনার রয়েছে, কোনো রকম বাধা রয়েছে, তবে সেই সব সমস্যার নিষ্পত্তিও কিন্তু শতভাগ হবে। এটা কিন্তু আপনি আগামী দিনে দেখতে পাবেন। এবার একটু আপনার আয়ের দিকটা বলি কেমন যাবে। একটু আগে আপনাকে বলা হয়েছে যে অক্টোবর মাসে আপনার পরিচিতি তৈরি হবে। এখন আপনি হয়তো ভাবছেন যে কেন এই কথা বলা হচ্ছে, কারণ আজকের সময়ে মানুষ চেনা হয় তার অর্থনৈতিক অবস্থা দেখে। একমাত্র অর্থই কিন্তু মানুষ চেনায়, নতুন মানুষের সাথে আপনাকে পরিচিত করে। এটা অবশ্যই হয়তো আপনি বুঝে গেছেন। আগেকার দিনে কি হতো, কাকা জ্যাঠার পরিচিত কেউ, এইভাবে কিন্তু মানুষের সাথে পরিচিতি তৈরি হতো। বন্ধুর বাবার কোনো বন্ধু, সে কোনো উচ্চ পদে আছে, তার সাথে একটা ভালো পরিচিতি, আগে এভাবে হতো জিনিসগুলি। এখন কিন্তু সেই জিনিসগুলো একটু অন্যরকম হয়ে গেছে। এখন যদি আপনার কাছে অর্থ থাকে, অথবা আপনার কাছে অর্থ না থেকেও আপনি নিজেকে অর্থবান মনে করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি আগে এগিয়ে যেতে পারেন এবং অনেক ভালো ভালো মানুষের সাথে কিন্তু নিজের পরিচিতি ঘটাতে সক্ষম হন। এখন কিন্তু পরিচিতি বাড়ানো অনেক সহজ হয়ে গেছে, কারো রেফারেন্সের দরকার হয় না। একে বলে তাকে বলে সেই সব রেফারেন্সের কিন্তু দরকার হয় না। আপনি নিজেই কিন্তু নিজের জন্য নতুন পরিচিতি তৈরি করতে পারেন। আপনার যে আয়ের স্থান, সেখানে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে শনিদেবের প্রবেশের ফলে 3রা অক্টোবরের পর থেকে কিন্তু চারিদিক থেকে আপনার আয় বাড়তে শুরু করছে। আর যখনই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন আগামী 18ই অক্টোবর, তখন কিন্তু তিনি আপনার আয়ের যে ঘর অর্থাৎ একাদশ ঘর, সেখানে কিন্তু দৃষ্টিপাত করবেন এবং তার ফলেই কিন্তু চারিদিক থেকে আপনার জীবনে আয়ের উৎস বৃদ্ধি পেতে থাকবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার যিনি অর্থের অধিপতি অর্থাৎ বুধদেব গত 3রা অক্টোবর থেকে 8ম ঘরে প্রবেশ করেছেন। অর্থাৎ 17ই অক্টোবরের পর বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। এই মাসে সম্পদের কোনো অভাব থাকছে না। বুধ অর্থের অধিপতি হয়ে 3রা অক্টোবরের পর থেকে মোটা অঙ্কের অর্থ কিন্তু প্রদান করবেন।
যেখানে যেখানে অর্থ আটকে আছে সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে দেখা যায়, অর্থাৎ অর্থ কিন্তু চারদিক থেকে আসছে। একে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, সেটা কিন্তু আপনাকেই ভাবতে হবে। বৃষ রাশি লগ্নে জাতক জাতিকারা এই মাসে বিবাহিত জীবনের অবস্থা কেমন থাকবে অবশ্যই জানুন। আপনার বিবাহের যিনি কারক গ্রহ তিনি হচ্ছেন মঙ্গলদেব, আর ভগবানের কৃপায় মঙ্গল এই সময় ষষ্ঠ ঘরে কারক স্থানে বসে আছেন। অর্থাৎ খুব স্পষ্টভাবে বলা যাচ্ছে যে এই মাসে বিবাহ সংক্রান্ত ভালো ভালো সম্পর্ক আসবে, তাতে কোনো সমস্যা নেই। যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবনে কিন্তু স্থিতিশীলতা ফিরে আসবে এবং পারস্পরিক সমঝোতা কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ দিক আপনাকে জানতে হবে যে আগামী 18ই অক্টোবর সূর্যদেবের গোচরও হচ্ছে, দৃষ্টিও হচ্ছে। যাদের বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা আসছিল তাদের কিন্তু সেই সমস্যাগুলি সমাধান হতে দেখা যায়। জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নত হবে, এমনকি যাদের সম্পর্ক কোনো রকম খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল তাদের মধ্যেও কিন্তু পুনরায় মিলনের সুযোগ আসছে। অর্থাৎ যাদের বিবাহিত জীবনে কোনো রকম সংকটময় পর্যায়ে এসেছিল তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আরও একটু ধৈর্য ধরুন, আগামী 18ই অক্টোবরের পর থেকে কিন্তু সেক্ষেত্রে একটা ভালো সুফল কিন্তু পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা। এবার আপনার জীবনে যে ভূমি, বাড়ি, যানবাহন এবং সম্পত্তির অবস্থা কেমন থাকবে সেটা সম্বন্ধে একটু জেনে নিন। একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যাদের কোনো সম্পত্তি অকেজো পড়ে আছে বা কোনো রকম কাজে লাগছে না, আপনি বিক্রি করতে চান, তা কিন্তু এই মাসে বিক্রি হয়ে যাবে। এটা অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন, সেটা কিন্তু কাজে দেবে, কিন্তু চেষ্টা আপনার তরফ থেকে থাকতে হবে। মানুষকে তো জানাতে হবে, মানুষ তো এমনি এমনি জানতে পারবেন না। তবে জানানোর পরেও যে সেটি কার্যকরী না হওয়ার একটা পর্যায়, সেই পর্যায়ে এখন আর থাকছে না। এবারে কিন্তু সেই সম্পত্তি আপনি বিক্রি করতে পারেন। কিন্তু এই মাসে আপনার চতুর্থ ঘরের অধিপতি সূর্য নিচস্থ অবস্থানে যাচ্ছেন, তাই অবশ্যই আপনাকে একটা দিক খেয়াল রাখতে হবে। পারিবারিক দিক থেকে কোনো রকম কলহ থেকে জড়ানো থেকে আপনাকে দূরে থাকতে হবে। কোনো রকম তর্ক বিতর্ক এগুলিতে আপনাকে জড়ানো থেকে বিরত থাকতে হবে। কর্মক্ষেত্র, চাকরি এবং দাম্পত্য জীবনে একটু বেশি মন দিতে হবে। পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তার বাইরে আপনার যে আত্মীয় পারিবারিকতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু কম সময় দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এই মাসে যদি কোনো সম্পত্তি বা যানবাহন আপনি কিনতে চান তাহলে একটু অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। হতে পারে ভুল সম্পত্তি কিনে ফেলতে পারেন, অথবা তাড়াহুড়োর ফলে আপনি ভুল কোনো মডেল কিনে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু একটা আক্ষেপ থেকেই যাবে, তাই এই বিষয়গুলিতেও সতর্ক থাকতে হবে। আরও একটু অপেক্ষা করে যান। এই মাসে বড় কোনো সম্পত্তি সংক্রান্ত কাজ যত না করেন ততই ভালো। ছোটোখাটো গ্যাজেট, ফোন ইত্যাদি কিনলে কোনো রকম সমস্যা নেই। কারোর নামে সম্পত্তি নেবেন না, না হলে কিন্তু পরে সমস্যায় পড়তে হবে। সম্পত্তি যদি আপনিই ক্রয় করছেন তাহলে নিজের নামে রাখার চেষ্টা করুন। তার বাইরে এই মাসে বৃষ রাশি জাতক জাতিকাদের শিক্ষা এবং সন্তানের অবস্থা কেমন যাবে সেক্ষেত্রে যদি দেখা যায়, দেখুন শিক্ষা এবং সন্তানের যিনি কারক গ্রহ তিনি আপনার জন্মছকে আর কেউ নেই, নিজেই হচ্ছেন বুধদেব। 17 তারিখ পর্যন্ত সূর্য আপনার পঞ্চম ঘরের মধ্যে অবস্থান করবেন, তাই 17 তারিখ পর্যন্ত চাকরি এবং ইন্টারভিউর মাধ্যমে সাফল্যের সম্ভাবনা প্রবল রয়েছে। 17 তারিখের মধ্যে বিদেশে ভর্তি হওয়ার সুযোগও কিন্তু সফলভাবে পেয়ে যাবেন। সন্তান ধারণের শুভ সংবাদও কিন্তু এই সময় আসতে পারে। 17 তারিখের পর থেকে পঞ্চম ঘরে নিচস্থ শুক্রের প্রভাব বাড়তে পারে, ফলে 17 তারিখের পর থেকে সন্তান সংক্রান্ত কিছু সমস্যা আপনি দেখতে পেতে পারেন। যারা গর্ভবতী আছেন তাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে। আর 17 তারিখের পর থেকে চাকরি বা কোনো রকম ইন্টারভিউতে কিছু ছোটোখাটো বাধা আপনি দেখতে পেতে পারেন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার চেষ্টা চালিয়ে যান, হওয়ার হলে কিন্তু হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন 17 তারিখের আগে যতটা সম্ভব এইগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু একটা বড় সাফল্য আপনি দেখতে পেতে পারেন। অর্থাৎ একটু তাড়াতাড়ি হতে পারে। 17 তারিখের আগে জীবনের গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলি আছে সেগুলি নেওয়ার চেষ্টা করুন। এই মাসে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে সেটা ভগবানের কৃপায় কিন্তু পুরো মাসে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে গুরুশ্রেষ্ঠ শুক্র যেহেতু নিচস্থ হয়ে রয়েছেন, তাই সামান্য মাথা ব্যথা ইত্যাদি যে সমস্যাগুলি আপনার সাধারণভাবে হয়ে থাকে সেগুলি কিন্তু আপনি দেখতে পেতে পারেন। সেটা যদি আপনার কাছে নিতান্তই ছোট বলে গণ্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না। তবে আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এই মাসে সবথেকে ভালো জিনিস হচ্ছে আপনি যদি পূর্বে কোনো ঋণ নিয়েছিলেন তাহলে সেই ঋণ শোধ করার একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে, এবং কোনো রকম কোনো যদি জটিলতা ছিল তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই জটিলতা কাটতে দেখা যাচ্ছে। সতর্কতা কি রাখতে হবে? সতর্কতা থাকছে ছাত্রছাত্রীদের জন্য, কারণ 17 তারিখের পরে অপ্রয়োজনীয় প্রেমজ জীবনে জড়াবেন না, তাতে কিন্তু পড়াশোনায় মনোযোগ নষ্ট হবে, অন্যের কথায় প্রভাবিত হবেন না। এই মাসে সম্পত্তি বা যানবাহন কেনা থেকে বিরত থাকতে হবে আপনাকে। উপায় কি করবেন? আপনার কেতুকে শক্তিশালী করার প্রয়োজন। যে স্ট্রিট ডগ রয়েছে আপনার বাড়ির আশেপাশে তাদেরকে খাবার দিন, পর্যাপ্ত জল দিন এবং সেবা করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনার কেতু ভালো হয়ে যাবে, কেতু শক্তিশালী হবে। অবশ্যই কপালে সাদা চন্দনের তিলক পরুন,
এবং যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মী স্মরণ করুন, শ্রী সূক্ত পাঠ করুন অথবা শ্রবণ করুন। তাহলে পুরো মাস কিন্তু জীবন বদলে যাবে যদি মন থেকে করেন, ভক্তি নিয়ে করেন। এটা কিন্তু আপনি লিখে রাখতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।